আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ২৭ জন। ভোটের সহিংসতা এড়াতে মাঠ প্রশাসনকে জোরালো ভূমিকা রাখতে নির্বাচন কমিশনের নির্দেশ। আয়না ঘরের যুগে ফিরতে না চাইলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান উপদেষ্টা আদিলুরের। সংস্কারের পক্ষে ভোট চাইলেন রিজওয়ানা। গ্যাস সংকটে রাজধানীবাসীর ভোগান্তি, বাসাবাড়িতে রান্না প্রায় বন্ধ। বাড়তি দাম দিয়েও সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা, কারসাজির অভিযোগ। নওগাঁয় প্রতিটি আসনে বিএনপি জামাতের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস। শেরপুর ১ আসনে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ বিদ্রোহী প্রার্থী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের উপর দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে। ৭১ থেকে ১৪০ নম্বর আপিল নিষ্পত্তি হচ্ছে আজ। প্রথম দফায় ৩৫টি আপিলের শুনানি হয়েছে। এর ২৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চাঁদপুর ২ আসনে জামাতের আব্দুল মুবিন, টাঙ্গাইল ৫ আসনে খেলাফত মজলিসের শহীদুল ইসলাম ও টাঙ্গাইল ৭ আসনে একই দলের আবু তাহেরের আপিল মঞ্জুর হয়েছে। কুমিল্লা ১ আসনে জাতীয় পার্টির ইফতেখার আহসানের আবেদন অপেক্ষমান রেখেছে ইসি। অন্যদিকে ফরিদপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুল ইসলামের আপিল নামঞ্জুর হয়েছে। এর আগে ভোটের মাঠের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকালে সশস্ত্র বাহিনী সহ ১৬ বিভাগ এবং সংস্কার সঙ্গে সমন্বয় সভা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাওয়াল্লার সভাপতিত্বে এই বৈঠক হয়। এতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোটের সহিংসতা এড়াতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয় ইসি। আমার মনোনয়নটি ৩ তারিখে অবৈধ ঘোষণা করেছিল। সেখানে স্বাক্ষরজনিত ত্রুটির কারণে তাড়াহুড়োর মধ্যে মনোনয়ন জমা দেওয়াতে স্বাক্ষর এক জায়গায় বাদ ছিল। পরবর্তীতে আমরা আজকে আপিল করার পর আপিল আদালত আমাদের আপিলটি মঞ্জুর করেছেন এবং আমাদের বৈধতা ঘোষণা করেছেন। আমরা অফিস নিতে গেলে সেখানে বাধা সৃষ্টি করছে, একটা বড় দলের বাধা আমরা পাচ্ছি। এই জন্য আমার মনে হয় না যে মাঠে এখন লেভেল প্লেইং ফিল্ড আছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, আজ কতটি আবেদনের শুনানি হয়েছে? প্রার্থিতা ফিরে পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য কেউ কি আছেন? আমাদেরকে বিস্তারিত জানান। পুনম, আপনাকে ধন্যবাদ। এখন মধ্যাহ্ন বিরতি শেষে আবারও আপিল শুনানি শুরু হয়েছে। এই মুহূর্তে ১০৭ থেকে ১১৬ নম্বর এই ১২ জনের আপিল শুনানি শুরু হয়েছে। তাদের আপিল শুনানির জন্য ১২ জনের জন্য ১ ঘন্টা করে সময় নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ১ ঘন্টারও অনেক কম সময়, অর্থাৎ ২৫ থেকে ৩০ মিনিট, কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ মিনিট, এর মধ্যেই ১২ জনের আপিল নিষ্পত্তি হয়ে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা যেসব কারণ দেখিয়ে অনেকের প্রার্থিতা বাতিল করেছিলেন, সে সমস্ত কারণগুলো এখানে টিকছে না। নির্বাচন কমিশনে যারা আপিল করেছেন তারা বেশিরভাগই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আমি যদি আপনাকে আজকের কথা বলি, আজকে মোট ৭০টি আপিল নিষ্পত্তি হবে। এরই মধ্যে মধ্যাহ্ন ভোজের আগে ৩৫টি আপিল নিষ্পত্তি হয়েছে। এই ৩৫টির মধ্যে ২৭ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে ৩ জনের প্রার্থিতা স্থগিত করে রাখা হয়েছে, অর্থাৎ আপিলটি পেন্ডিং রাখা হয়েছে। এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে। আর বাকি ৫ জনের আপিল নামঞ্জুর হয়েছে। আর যারা প্রার্থিতা ফিরে পাচ্ছেন তাদের বেশিরভাগই স্বাক্ষর সংক্রান্ত জটিলতা ছিল, এবং স্বাক্ষর সংক্রান্ত জটিলতার মধ্যে অনেক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যাদের ১% মোট ভোটারের ১% স্বাক্ষর আনার কথা ছিল। সেখানে কারো স্বাক্ষরে হয়তো গরমিল ছিল। সেই গরমিলের কারণে অনেকের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিলেন, এবং তাদের মধ্যে যারা আপিল করেছেন তারা অনেকেই প্রার্থিতা ফিরে পাচ্ছেন। আমরা গতকাল জানি যে স্বতন্ত্র প্রার্থী ঢাকা ৯ ডাক্তার তাসলিম জারা এবং কক্সবাজারে জামাতের প্রার্থী হামিদুর রহমান আজাদ তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজকে যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তাদের মধ্যে জামাতের প্রার্থী আছেন, খেলাফত মজলিসের প্রার্থী আছেন, স্বতন্ত্র প্রার্থী
প্রার্থী রয়েছেন। এছাড়া আপনাকে একটা বিষয় আমি পুনম জানিয়ে রাখি যে 2018 বা 24 সালে অনেক হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন যেভাবে বাতিল হয়েছিল, এই নির্বাচনে এরকম উল্লেখযোগ্য হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। যদিও উল্লেখ করার মতো রয়েছেন জাতীয় পার্টির একাংশ চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। আমি আপনাকে জানিয়ে রাখি মাহমুদুর রহমান মান্নার বগুড়ায় তার মনোনয়ন বাতিল হলেও ঢাকা 18 আসনে কিন্তু তার মনোনয়ন বৈধ হয়েছে। এই কারণে বলা যায় যে যাদের আপিল এখন শুনানি আবার নতুন করে শুরু হয়েছে মধ্যাহ্নভোজের পরেই, আমরা আশা করছি যে বিকেল 5টার মধ্যে এই পর্যন্ত 54 জন নির্বাচন কমিশনে এসে উপস্থিত হয়েছেন। বাকি যে 16 জন রয়েছেন তারাও কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন, কারণ 12 জনকে ভাগ করে যেহেতু দেওয়া হয়েছে, 2টা থেকে 3টা যাদের সময় দেওয়া হয়েছে তাদেরই আপিল এখন চলছে। এরপরে 3টা থেকে 4টা পরবর্তী 12 জন এবং 4টা থেকে 5টা শেষ 12 জনের আপিল শুনানি হবে। এবং এই আপিল শুনানির শেষে একটি চূড়ান্ত তালিকা আমরা আপনাকে জানাতে পারবো যে আজকে 70 জনের মধ্যে কতজনের আপিল নিষ্পত্তি হওয়ার পরে বৈধ হয়েছে এবং কতটা জনেরটা নামঞ্জুর হয়েছে। যাদের আপিল নামঞ্জুর হয়েছে তাদের হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে, তারা নির্বাচন কমিশনের রায়ের বিরুদ্ধে, সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে তারা আবার হাইকোর্টে, উচ্চ আদালতে আপিল করতে পারবেন। পুনম, এই মুহূর্তে হচ্ছে আমার কাছে নির্বাচন কমিশনের সবশেষ খবর। চূড়ান্ত আপিল যখন বাকি 70টির সবগুলো যখন নিষ্পত্তি হবে, অর্থাৎ বাকি 35টি যখন নিষ্পত্তি হবে, তখন পরবর্তী সংবাদে এ বিষয়ে আপনাকে আরো বিস্তারিত আপডেট জানাতে পারবো। পুনম। মিজান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী মিজান শাহজাহানের সঙ্গে। বাংলাদেশের আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পারস্পরিক আস্থা ও বিশ্বাস। ঢাকায় ব্রিফিংয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ কমিশনের প্রধান ইয়ারইভস এই মন্তব্য করেন। ভোটের প্রত্যেক ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা অপরিহার্য বলেও জানান তিনি। জানান, আগামী জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে ইইউর 2 শতাধিক সদস্য। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, পুরো নির্বাচন পর্যবেক্ষণে 2 মাসের মতো সময় কাজ করবে পর্যবেক্ষণ টিম। গুম, খুন এবং আয়না ঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ডিএনসিসি নাগরিক পদক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ক্ষমতার ভার শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের হাতে নিতে চাইলে সংস্কারের পক্ষে গণভোট চেয়েছেন আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 8টি ক্যাটাগরিতে মোট 10 জনকে নাগরিক পদক দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। পাইপলাইন কিংবা এলপি সিলিন্ডার কোথাও মিলছে না গ্যাস। সংকট কাটাতে ভোক্তা অধিকার কিংবা আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের কোনো প্রভাব নেই বাজারে। বাধ্য হয়ে বেশি দামি সিলিন্ডার গ্যাস কিনছেন গ্রাহকরা। ক্যাব সভাপতি বলছেন, কারসাজি করে ভোক্তাদের হয়রানি করছে অসাধু ব্যবসায়ীরা। এদিকে বাংলাদেশ গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির ধর্মঘট প্রত্যাহারের পরও বন্ধ অধিকাংশ দোকান। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর খিলগাঁয়ের নবীনবাগ এলাকার বাসিন্দা মোর্শেদা বেগম। একদিকে বাসায় নেই আবাসিক পাইপলাইনের সংযোগ, অন্যদিকে গত 2 দিন ধরে মিলছে না সিলিন্ডার গ্যাস। পরিবারের মুখে খাবার দিতে বাধ্য হয়েই ব্যবহার করছেন ইলেকট্রিক চুলা। ঠিকমতো খাবার দিতে পারছি না, আমাদের এই গ্যাস নাই। একই অবস্থা তার প্রতিবেশীর। বাসায় পাইপলাইনের সংযোগ থাকলেও গ্যাস যেন সোনার হরিণ। রান্না বান্না আপনার সকালে 4টা বাজে উঠি, ভোর 7টা বাজে তখন রান্না করি। গ্যাস সংকটের প্রভাব পড়েছে হোটেল, রেস্তোরাঁ থেকে চায়ের দোকানে। অনেকেই গ্যাসের চুলাকেই বানিয়েছেন কাঠের চুলা। গ্যাসের কারণে বা এই প্রবলেমের কারণে আমরা মাল ভালো মতন সার্ভিসও দিতে পারতেছি না, আর ভালো মতন আমরা তৈরিও করতে পারতেছি না। এদিকে বাংলাদেশ গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির সভাপতির ধর্মঘট প্রত্যাহারের প্রভাব নেই বাজারে। এখনো বন্ধ রয়েছে অধিকাংশ গ্যাসের দোকান। যেসব দোকান খোলা রয়েছে সেখানে 2 থেকে 3 গুণ দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ এই কর্মসূচি স্থগিত, এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। ব্যবসায়ীরা বলছেন, ডিপো থেকে বাড়তি দামে কেনার কারণে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। আমাদের আনতে হয়, গাড়ি বসে থাকে 5-7 দিন, তারপর আমরা যেখানে লিকুইড প্ল্যান সেখানে পাচ্ছি না। আমাদের হচ্ছে 4টা ডিস্ট্রিবিউটর আমাদের নেওয়া, এর মধ্যে ওমারা থেকে একটু গ্যাস আছে, তাও 1 সপ্তাহ পর একটা গাড়ি দেয়। এদিকে চলতি সপ্তাহে গ্যাস সংকট কেটে যাবে বলে জানান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। লোয়াবকে অনুরোধ করেছি দ্রুত জানুয়ারি মাসে আমদানি বাড়ানোর জন্য। ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে,
এই সংকট আশা করতেছি এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে যাবে। তো এখন যেটা হচ্ছে, আপনি টাকা বেশি দিলে 700-800 টাকা বেশি দিলে কিন্তু সিলিন্ডার পাওয়া যাচ্ছে। এটি আমি বলবো যে এটা টোটালি আপনার এখানে একটা ম্যানিপুলেট করা হয়েছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালামি স্টিল ভোটের গাড়ি। নওগাঁর 6টি আসনের মধ্যে 4, 5 ও 6 আসনে জমে উঠেছে ভোটের লড়াই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে না থাকায় এবারে নির্বাচনে মূল লড়াই হচ্ছে বিএনপি ও জামাত প্রার্থীদের মধ্যে। এর মধ্যে নওগাঁ 6 আসনে চাপে পড়তে পারে বিএনপির প্রার্থী। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। মান্দা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ 4 আসন। আসনটিতে একসময়ে বিএনপির মিত্র জামায়াতে ইসলামী নির্বাচনে এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। এবারের নির্বাচনে এখানে দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবার সম্ভাবনা রয়েছে। এই আসনে বিএনপি জামায়াত ছাড়া আরও বিভিন্ন দলের 3 জন প্রার্থী রয়েছেন। সবাইকে সমান শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেই আমরা নির্বাচনের মাঠে কাজ করছি। ছোট দল হলেও তারা যদি নির্বাচনে তাদের দলীয় পারফরমেন্স ভালো দেখাতে পারে, বরং ভোটটাই উৎসবমুখর হতে পারে। আমাদের বিশ্বাস আগামী দিনে একটি নতুন বাংলাদেশ, একটা ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামাতের প্রার্থীদেরকে জনগণ বেছে নেবে ইনশাআল্লাহ। নওগাঁ 5 আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনেও সিপিবি, ইসলামী আন্দোলন, এবি পার্টি সহ অন্যান্য দলের প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। তৃণমূলের মানুষের বিপদে আপদে পাশে থাকছে সবার। আমাদের যে পরিকল্পনা, সেই তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার প্রতি আস্থা রেখে আমাদের এই নওগাঁর মানুষ বিএনপিকে ভোট দিবে। অনেক ক্ষমতা দেখেছি, কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেনি। ইনশাআল্লাহ এবার জনগণ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবে। তুমুল প্রতিযোগিতার আভাস মিলছে নওগাঁ 6 আসনে। এখানে ধানের শীষের প্রার্থীকে লড়তে হবে 4 দলীয় জোট সরকারের আমলে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের সাথে। এতে প্রভাব পড়তে পারে বিএনপির ভোটের মাঠে। মানুষ তো দীর্ঘদিন নির্বাচনে গিয়ে ভোট দিতে পারেনি এবং তাদের যে প্রতীক, পছন্দের প্রতীক, সেটা থেকে তারা বঞ্চিত ছিল। মানুষ খুব উৎসাহ ভরে এই প্রতীকে আগামী দিনে ভোট দিবে। আমি মনে করি যে নির্বাচন যদি নিরপেক্ষ হয়, সন্ত্রাস হুমকি ধমকি মুক্ত হয়, তাহলে আমার বিজয় শতভাগ। এই 3টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ভোটের মাঠে টিকে আছেন 16 জন প্রার্থী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। চিকিৎসা, শিক্ষা, অপ্রতুল সুযোগ আর যোগাযোগ ব্যবস্থা অভাব সহ নানা সমস্যা নিয়ে বসবাস করছেন শেরপুর 1 আসনের ভোটাররা। এসব সংকট সমাধান করে নাগরিক সেবা নিশ্চিত করতে পারবেন এমন ব্যক্তিকে ভোট দিতে চান এখানকার নাগরিকরা। তাদের প্রত্যাশা পূরণে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আর জামাতের রাশিদুল ইসলাম রাশেদ। তবে বিএনপির সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী প্রার্থী বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ। খায়রুল ইসলামের রিপোর্ট। 1969 সালে শেরপুরের বাসিন্দাদের জন্য নির্মাণ করা হয় 50 শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতাল। বর্তমানে 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালের পেছনে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও নিশ্চিত করা যায়নি এই আসনের মানুষদের চিকিৎসা সেবা। লোকবলের অভাবসহ নানা সংকটে ধুঁকছে শেরপুর জেলা সদর হাসপাতাল। ভুক্তভোগী এখানকার সাধারণ মানুষ। অনেক ডাক্তার নাই, একটা ডাক্তারই মনে করেন সব চিকিৎসায়। গ্যাসের একটু সমস্যা, মনে করেন 250 বেডের খাওয়া তো তো মনে করেন 100 আগে যে করছিল 100 আসছে, কিন্তু 250 বেডের এখনো করে নাই। ভোটাররা বলছেন নির্বাচনের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হবার পর ভুলে যান মানুষের কাছে দেয়া অঙ্গীকারের কথা। নেতা খেতারা দাঁড়ানির আগে অনেক প্রতিশ্রুতি দেয়, আবার পাশ করার পরে খবর পায় না। ভালো একটা ক্যান্ডিডেট আমার প্রয়োজন। আমাদের এই গরিব দুঃখী মানুষের খোঁজ খবর নেওয়ার মতো কোনো নেতা আমরা আজ পর্যন্ত শেরপুরে পাই নাই। শেরপুর 1 আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী দিয়েছে বিএনপি, জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী রাশিদুল ইসলাম রাশেদ নির্বাচনী প্রচারণায় একটি দলের পক্ষ থেকে নানা বাধা সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন। মানুষ ব্যাপকভাবে জামাত ইসলামীকে দাঁড়িপাল্লাকে গ্রহণ করতে চাচ্ছে, কিন্তু এক্ষেত্রে এখন সবচেয়ে বেশি সংকট দেখছি যে প্রতিপক্ষ বা প্রতিযোগী যাই বলি না কেন, তাদের কথাবার্তা, তাদের কার্যক্রম এবং প্রশাসনের যে ভূমিকা, এগুলো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। ধানের শীষের প্রার্থী তরুণ চিকিৎসক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।
জনসমর্থন ধানের শীষের পক্ষে বুঝতে পেরে প্রতিপক্ষ নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাধারণ মানুষ এবং একজন নারী ভোটার হিসেবে নারীদের সাপোর্ট এবং একজন চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে আমি দীর্ঘদিন যে সেবা দিয়ে আসতে পারছি সেটার ইনশাল্লাহ সাধারণ মানুষ আমাকে 12ই ফেব্রুয়ারি ভালোবাসা প্রমাণ করে দেবে ইনশাল্লাহ। এছাড়াও দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে আসনে প্রার্থী হয়েছেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, শেরপুর। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় আকিজ সিমেন্ট কারখানায় একটি এয়ার কম্প্রেসর বিস্ফোরণে অন্তত ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। গত রাত 7:30টার দিকে কারখানার পলি ফাইবার সেকশনে উৎপাদন কাজ চলাকালে হিট এক্সচেঞ্জ নামের কম্প্রেসার মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হলে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানার জানালার কাচ ভেঙে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস জানায় বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, আহতরা বর্তমানে ঝুঁকিমুক্ত, তবে এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। শেরপুর 2 আসন থেকে নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর 2 আসনে। এখানে ভোটার সংখ্যা রয়েছে প্রায় 3 লাখ। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনে কিছু দূর গেলেই ইন্ডিয়ান বর্ডার। আর ইন্ডিয়ান বর্ডার এবং পাহাড়ি এলাকা হওয়ায় এখানকার কিন্তু মানুষের কর্মসংস্থানেরও কিন্তু অভাব রয়েছে এবং এই কর্মসংস্থানের অভাবের কারণেই কিন্তু এখানকার যে অধিকাংশ মানুষই কিন্তু বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে, যেহেতু বর্ডার এখানে কাছে রয়েছে। এবং এখানে কিন্তু দীর্ঘদিনের একটি বড় সমস্যাও রয়েছে, সেটি হচ্ছে হাতির আক্রমণ। এখানকার ভোটাররা বলছেন যে আগামী নির্বাচনে তারা এমন একজন প্রার্থীকে নির্বাচিত করবেন যিনি আসলে তাদের এসব সমস্যার সমাধানে ভূমিকা রাখবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। কুষ্টিয়া সদর আসন থেকে ভোটের হালচাল জানাচ্ছেন সহকর্মী তুহিন আহমেদ। সালাম স্টিল ভোটের গাড়ি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হালচাল তুলে ধরতে এখন অবস্থান করছে কুষ্টিয়া 3 আসনে। একটু জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে 7 জন মনোনয়ন জমা দিয়েছিলেন এবং 7 জনের মনোনয়নই বৈধ বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। দীর্ঘদিনের বিএনপির ঘাঁটি বলে পরিচিত এই আসনটিতে এবছর জামাতের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ইসলামী বক্তা আমির হামজা। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এই আসনটি মূলত প্রায় 3 লক্ষাধিক ভোটার নিয়ে এই আসনটি, এবং আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যেন এই বছর বিশেষ করে ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন একটি অংশগ্রহণমূলক হয় এবং মানুষ এবং জনগণ যেন নির্বিঘ্নে এবং তাদের স্বতঃস্ফূর্ততার মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন, এমনটি জানাচ্ছিলেন আমাদের কাছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তি হিসেবে আয়োজন করতে হবে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। ডেমোক্রেটিক বাংলাদেশ ও ডাকসুর যৌথ আয়োজনে নির্বাচন ব্যবস্থা নিয়ে এক সেমিনারে তিনি বলেন, একই সাথে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ধারাবাহিকতা রেখে টেকসই নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে হবে। যে কোনো নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও নাগরিক সমাজকে সজাগ থাকারও আহ্বান জানান ডক্টর আলিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, ব্যারিস্টার শিহাবুদ্দিন খান, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও এটেন বাংলার চিফ রিপোর্টার ইকরামুল হক সায়েম। আমার কাছে মনে হয় যে এই আগামী নির্বাচনটা হতে পারে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা প্রাতিষ্ঠানিকীকরণের ভিত্তি, ফাউন্ডেশন হতে পারে এটা। বাট এইটা দিয়ে মাত্র আমরা যে একটাই নির্বাচন করে বসে থাকবো, ঘুমিয়ে যাবো যে নির্বাচন ভালো হয়েছে, এইটা করার কোনো সুযোগ নেই। আমাদেরকে সিরিজ অফ ইলেকশন ভালো করতে হবে।
না হলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরে থাকবো। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমক্যাশ রিব্র্যান্ডিং এর মাধ্যমে নতুন রূপে যাত্রা শুরু করেছে। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম জুবাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর আরিফ হোসেন খান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, এফসিএ এফসিএস রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এবারে অর্থ সংবাদ। রাজধানীর হামদর্দ পাবলিক কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো শীতকালীন পিঠা উৎসব 2026 ও এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হামদর্দ পাবলিক কলেজ সাহিত্য ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর 51 জন শিক্ষার্থী 17টি স্টলে তাদের নিজেদের তৈরি বিভিন্ন স্বাদের পিঠা নিয়ে হাজির হয়। এছাড়া লালন, হাসন, ভাওয়াইয়া, ভাটিয়ালি সহ বিভিন্ন লোকসঙ্গীতের সাথে উৎসবে মেতেছিল শিক্ষার্থীরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, আবহমান বাংলার চিরায়ত রূপের সাথে এই প্রজন্মের শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরি করাই এই উৎসবের উদ্দেশ্য। আগামীতে এই আয়োজন চলবে বলেও জানান তিনি। এবারে সন্ধ্যায় লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানে এবার সরাসরি বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশটির নিরাপত্তা বাহিনীর কঠোর ভূমিকার পর সেখানে সামরিক পদক্ষেপের বিষয়ে চিন্তা করছে ট্রাম্প প্রশাসন। ইরানে কিভাবে এবং কোন পরিসরে সামরিক অভিযান চালানো যেতে পারে সে বিষয়ে ট্রাম্পকে একাধিক বিকল্প পরিকল্পনা জানাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য লক্ষ্যবস্তু ও কৌশল নিয়ে প্রস্তুতি চললেও হামলার আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়নি। এদিকে ইরানের ভেতরে বিক্ষোভ জোরালো হওয়ায় তেহরান সহ বিভিন্ন শহরে সংঘর্ষে আহতের সংখ্যা বাড়ছে। এর ফলে হাসপাতালগুলোতে জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ইসলামিক স্টেট আইএসের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডো সেন্টকম জানায়, স্থানীয় সময় রাত 12:30 থেকে ভোর পর্যন্ত সিরিয়া জুড়ে আইএসের শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। সিরিয়ায় মার্কিন সেনাবাহিনী অপারেশন হকিয়ে নামে যে সামরিক অভিযান শুরু করেছিল তার অংশ হিসেবেই এই হামলা চালাচ্ছে বিমান বাহিনী। তবে অভিযানে হতাহতের তথ্য এখনও জানায়নি সেন্টকম। আইএসের কোনো স্থাপনায় আঘাত হানা হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি। উপমহাদেশের প্রখ্যাত আইনজ্ঞ, চিন্তাবিদ ও নির্ভীক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের 115তম জন্মবার্ষিকী আজ। সকালে সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি সংসদের উদ্যোগে বনানীতে মরহুমের মাজারে পুষ্প অর্পণ, সূরা ফাতিহা পাঠ ও কোরআন খানির আয়োজন করা হয়। এছাড়া দিনটি উপলক্ষে আইনজীবীদের বিভিন্ন সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা সভার আয়োজন করেছে। আয়োজকরা জানান, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সৈয়দ মাহবুব মোর্শেদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এসব কর্মসূচির আয়োজন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও 27 জন। ভোটের সহিংসতা এড়াতে মাঠ প্রশাসনকে জোরালো ভূমিকা রাখতে নির্বাচন কমিশনের নির্দেশ।
আয়না ঘরের যুগে ফিরতে না চাইলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান উপদেষ্টা আদিলুরের। সংস্কারের পক্ষে ভোট চাইলেন রিজওয়ানা। গ্যাস সংকটে রাজধানীবাসীর ভোগান্তি, বাসাবাড়িতে রান্না প্রায় বন্ধ। বাড়তি দাম দিয়েও সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা, কারসাজির অভিযোগ। নওগাঁয় প্রতিটি আসনে বিএনপি জামাতের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস। শেরপুর 1 আসনে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ বিদ্রোহী প্রার্থী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।